বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে গুরুত্ব দিয়েছেন জাতীয় ঐক্য, রাজনৈতিক সংলাপ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর। একটু জানতে চাই, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এর বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জিং? ধন্যবাদ। খুবই চ্যালেঞ্জিং। ইনফ্যাক্ট জনাব তারেক রহমান এখন আনুষ্ঠানিকভাবে দলটির চেয়ারপারসন হয়েছেন, যদিও উনি ডিফ্যাক্টো চেয়ারপারসন অনেকদিন থেকেই। উনি দল পরিচালনা করছেন ম্যাডাম যখন জেলে চলে গেলেন তখন থেকেই। এরপর উনি বেরিয়ে আসলেও একরকম শেখ হাসিনার সময় একরকম বন্দী ছিলেন। পরে উনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন, ওনার পক্ষে দল পরিচালনা করা আসলে আর সম্ভব ছিল না। সুতরাং এখন তিনি ফর্মালি ড্রাইভিং সিটে, যদিও কাজটা তিনি করছেন না। আমরা বলি না যে স্মুথ ল্যান্ডিং হয়েছে, এটা খুবই স্মুথলি উনি দায়িত্ব নিয়েছেন। এখন উনি আসার পর থেকে ওনার একটা বার্তা আছে, পর থেকেও না আসলে আমরা পোস্ট 5 অগস্ট, তার আগে 5 আগস্টের পরবর্তী সময় খেয়াল করুন, এমনকি বেগম খালেদা জি, আমরা তার সম্পর্কে কথা বলেছি, তারা যে বার্তাগুলো মানুষের সামনে দিচ্ছিলেন, কি পরিমাণ টর্চার্ড হয়েছে এই পরিবারটা শেখ হাসিনাকে দিয়ে, তার দলের লোকজন টর্চার্ড হয়েছে আওয়ামী লীগকে দিয়ে। ন্যূনতম একটু সমালোচনা বা ইঙ্গিত হলে বাংলাদেশে একটা ম্যাসাকার ঘটার সম্ভাবনা ছিল, কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত হিসাব নিকেশ আছে। এবার আমি ভয় পেয়েছি যে এমনকি সর্বোচ্চ নেতৃত্ব যদি নিষেধও করে তারপরও শুনবো কিনা। ধরুন আপনি আমাকে জেলে ধরিয়ে দিয়েছেন, আমি জেল খেটেছি, আমার পরিবার শেষ হয়ে গেছে। আমি এমন মানুষকে ঢাকায় পেয়েছি যিনি আমাকে বাইক চালান, রাইড শেয়ারিং করেন, আমাকে জোর করে তোলার চেষ্টা করলেন, বললেন আপনার সাথে আমার কিছু কথা আছে, শেখ হাসিনার সময়ের কথা। উনি আমার স্টোরি বলেছেন, 15 বছর ধরে 12 বছর ধরে এলাকায় যেতে পারেন না, ওনার বিল্ডিং দখল করে নিয়েছে। তো ওই মানুষটাও না শেষ পর্যন্ত এই জায়গাগুলো থেকে রেস্ট্রেন করেছে, এবং মূল কারণ হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমান ওভাবেই চেয়েছেন। সুতরাং আমি মনে করি তার এই সদিচ্ছাটা খুব আছে, কিন্তু আপনার প্রশ্নটা ছিল এটা কতটা সম্ভব হবে, আমার এটা নিয়ে সন্দেহ আছে। কারণ হলো কি, দায়িত্ব আমি মানি, এখানে বিএনপির একজন খুবই সিগনিফিক্যান্ট নেতা আছেন, বড় দল হিসাবে বিএনপিরই বেশি, এটা আমি মানতে প্রস্তুত আছি, সেই পথ দেখাবে। কিন্তু শুধু বিএনপি চাইলে ঘটনাগুলো ঘটবে তা যে হয় না। আমরা রিসেন্ট টাইমসে বাংলাদেশে দেখেছি 5 আগস্টের পরবর্তী সময় যে দলটা সবচেয়ে বেশি তারা সহনশীলতার কথা বলেছে, তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের কথা বলেছে, অথচ এই মানুষটাকেই, আমি তারেক রহমানের কথা বলছি, কিছু কিছু স্টুডেন্ট সংগঠনের লোকজন এমন কুৎসিত স্লোগান দিয়েছে তার বিরুদ্ধে, বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো এই মানের স্লোগান দেননি। এটা একটা মারাত্মক রেড লাইন ক্রসিং। শুরু থেকে বিভৎস আক্রমণ করা শুরু হয়েছে। ফলে আমার কাছে সন্দেহ হয় আসলে কতটা এটা ধরে রাখা যাবে। কিছু কিছু দল মনে করছে তারা এমন বড় হয়ে গেছে যে তারা এখন যে কোনো কিছু বলতে পারে, যে কোনো কিছু করতে পারে। আবার তাদের সাথে প্রচুর দেশি বিদেশি খেলোয়াড় যুক্ত হয়েছেন, তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম চিন্তা আছে। ফলে যেটা হয়, আমাদের নিজেদের মধ্যে একটা সহনশীলতার রাজনীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে তো অনেকের পারপাস সার্ভড হবে না। ফলে তারাও নানান রকম মানুষজনকে নিয়ে নানানভাবে খেলার চেষ্টা করছেন। আপনাকে ছোট উদাহরণ দিই, জনাব তারেক রহমান ছাত্র শিবিরের একটা ডেলিগেটের সাথে বসেছিলেন। এটা মূলত ডাকসু বলেছে, কিন্তু এর মধ্যে শিবিরের সভাপতি ছিল, সুতরাং এটা ডাকসুও বলা যায় না। তারা গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানাতে, তারপর তিনি সৌজন্য সাক্ষাৎ দিচ্ছেন সবাইকে। ইটস এ গুড জেস্টার। এদেরই প্রচুর সমর্থকরা ওনার বিরুদ্ধে এই নোংরা স্লোগান দিয়েছিল। মজার ব্যাপার, এটা নিয়ে ছাত্রদলের কারো কারো অভিযোগ ছিল যে দরকার ছিল কিনা ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে দেখা করে আসা একজন এমন আপত্তিকর একটা তাচ্ছিল্যপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন জনাব তারেক রহমান সম্পর্কে, উনি কেউ না, আমরা অনেক ইম্পর্টেন্ট মানুষের সাথে কথা বলি এই ধরনের ঢঙে। তো এগুলো যদি চলতে থাকে আসলে কাজটা সোজা হবে না, কারণ এটা রেসিপ্রোকাল হতে পারে। আপনি বহুবার নিজে নিজে চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি একেবারে ভবিষ্যতে যে কোনো সময় অনন্তকাল আপনি এটা চালিয়ে যেতে পারবেন না। জাহিদুর রহমান, বর্তমান বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়ের অভাবই কি জাতীয় ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে? আমি সমন্বয়ের অভাব মনে করি না। কিছু কিছু দলের ভেস্টেড ইন্টারেস্ট আছে। ধরুন আমরা একটা নির্বাচন করব, নির্বাচনে আমি যত সিট পাই তত সিট নিয়ে থাকবো, আমি কোনো একদিন আরো ভালো সিট পাবো। মিড-90s-এ বিজেপি 2টো সিট পেয়েছিল, জাস্ট 2 লোকসভা নির্বাচনে। সেই বিজেপি 2004 সালে ক্ষমতায় আসলো, 10 বছর ক্ষমতায় থাকলো, 4 পর্যন্ত ক্ষমতায় ছিল, 4 থেকে 14 পর্যন্ত কংগ্রেস ছিল, এর আগে বাজপেয়ী ছিল 1999 থেকে শুরু করে, 2 থেকে এরা এখানে ক্ষমতায় আসলো। কংগ্রেসের সরকার গেল 10 বছর, এরপর ওরা এখন 3 টার্ম, এই সরকার 15 বছর ক্ষমতায় থাকবে। অথচ জাস্ট 25 বছর 30 বছর আগে তার 2টা সিট ছিল। আমি যে কথাটা বলতে চাইছি, আপনি নির্বাচনে পরাজিত হতেও পারেন,
আপনি কম সিট পেতেও পারেন, কিন্তু রাজনীতিটা করে যেতে হবে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, আপনার যদি ভেস্টেড ইন্টারেস্ট থাকে, এই অন্তর্বর্তী সরকারের সময় আমি একটা বিরাট একটা প্রশাসন সহ অনেক কিছু ক্যাপচার করে ফেলেছি, আমি দারুণ ক্ষমতায় আছি, আমি যদি নির্বাচন হয়ে যায়, নির্বাচনে যদি পরাজিত হই, আমার তো এই ক্ষমতাগুলো থাকবে না, তাহলে আমি নির্বাচন বা গণতন্ত্রের যে পরিবেশ সেটাকে আমি ঠিকঠাক মতো রাখবো না, তাই আমার সংঘাতে যাওয়াটাই ভালো। এরকম ভেস্টেড ইন্টারেস্ট, কায়েমি স্বার্থ যদি কারো থাকে, তাহলে আসলে এটা খুবই টাফ হয়ে যায়। ধন্যবাদ।